গুড আফটারনুন, ক্লাস শুরু হচ্ছে। আজকে আমরা পড়বো হচ্ছে পার্শিয়ালি মেল্টেড জোন। পার্শিয়ালি মেল্টেড জোন যেটা হচ্ছে আমরা জানি, পার্শিয়ালি মেল্টেড জোনটা কি কার মনে আছে? ফিউশন জোনের বাইরে আমাদের যেটা থাকবে। তোমাদের লেট হলো কেন? কোনো ক্লাস ছিল না? জি স্যার, আমাদের আহমেদ শরীফ স্যার ক্লাসটা 2-3 মিনিট একটু বেশি নিয়েছেন। আচ্ছা ঠিক আছে। তো যেটা হচ্ছে পার্শিয়ালি মেল্টেড জোন আমরা আজকে পড়বো। পার্শিয়ালি মেল্টেড জোনটা কি আমরা তো মোটামুটি আমাদের মনে থাকার কথা। যদি আমরা একটু দেখি, এটা যদি আমাদের ওয়েল্ড জোন হয়, বেজ মেটাল। এই যে স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনার স্লাইড দেখতে পাচ্ছি না। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়াও দাঁড়াও, আমি এখন যদি শেয়ার দেই, আমি আমার ডেস্কটপ শেয়ার দিয়েছিলাম, আমি এখন পাওয়ার পয়েন্ট ফাইলটা শেয়ার করি। তাহলে যদি পাওয়ার পয়েন্ট ফাইলটা শেয়ার, এখন আশা করি ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের ফিউশন, আমরা পার্শিয়ালি মেল্টেড জোন কোনটা? আমাদের যদি এটা যদি আমাদের এই হয়, এই জায়গাটা যদি আমাদের ওয়েল্ডেড জোন হয়, এই যে ফিউশন লাইন যেটা আছে, ফিউশন জোনের বাউন্ডারি যেটা বেস মেটালের সাথে, হ্যাশট্যাগ ওগুলো বাদ দিলাম, হ্যাঁ। এই যে এখানে হচ্ছে আমাদের কি থাকবে, একটা পিএমজি, পিএমজেড বা জি যেভাবে বলো, পার্শিয়ালি মেল্টেড জোন। তো পার্শিয়ালি মেল্টেড জোনে আমাদের কি হতে পারে? লিকুয়েশন হতে পারে। লিকুয়েশন হতে পারে কি, যদি ওই যে লো মেল্টিং ইফেক্টিভ বা এগুলো কিছু থাকে, সেগুলো দেখা গেল যে তারা আগে আগে লিকুইড হয়ে যাবে, লিকুইড হয়ে যে আমাদের ওই জায়গায় আমাদের একটু স্ট্রেংথ নিয়ে আমাদের প্রপার্টিতে একটু সমস্যা করলেও করতে পারে, সাধারণত সমস্যা হয়, অনেক সময় আমরা অ্যাভয়েডও করতে পারি। অ্যাভয়েড কিভাবে করতে পারি সেটা আমরা এই কোর্সে দেখবো না, কি সমস্যা হয় সেটা শুধু আমরা দেখবো। তো সিভিয়ার লিকুয়েশন ক্যান occur in the partially melted zone during welding. Evidence of liquefaction. PMZ is the area immediately outside the well metal যেখানে লিকুয়েশন হতে পারে, পার্শিয়ালি মেল্টেড জোন। আমাদের যদি এটা যদি ওয়েল জোন হয়, তার বাইরে থিন একটা লেয়ার থাকলেও থাকতে পারে, যেই জায়গাতে আমাদের পার্শিয়ালি মেল্টেড জোন তৈরি হবে। তো যেটা যদি আমরা দেখি কি রকম হয়, তার আগে আমরা একটু একটু পেজটা এখানে আমরা দেখি পার্শিয়ালি মেল্টেড জোনটা আসলে কি। আচ্ছা এক জাস্ট 10 সেকেন্ড। হ্যাঁ, এখন যদি আমরা দেখি পেজ ডায়াগ্রাম, পেজ ডায়াগ্রামটা যদি আমরা খেয়াল করি, আমাদের মনে করো আমাদের ধরলাম এই যে একটা যে কোনো একটা ফেজ ডায়াগ্রাম আমরা দেখি, এটা হচ্ছে মনে করো কার্বন আর জাস্ট স্টিলের জন্য দেখলাম, বা এদিকে আমাদের অন্য কোনো মেটাল অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের জন্য দেখতে পারি। যে কোনো একটা যদি দেখি, এই জায়গাটা কি আমাদের সলিড অবস্থাতে না, সলিড অবস্থার অংশটুকু না, এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক লাইন। তার উপরে কি থাকবে? আমাদের লিকুইড আমরা আস্তে আস্তে পাওয়া শুরু করবো। আর এই জায়গাতে আমাদের কি পাচ্ছি? আমরা সব হচ্ছে আমরা সলিড পাচ্ছি। তো এই যে আমাদের মনে করো ইলেকট্রিক রিঅ্যাকশন বা এর উপরে যদি থাকি, এই অংশটুকুতে আমাদের যা ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের কি, এখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের হিট অ্যাফেক্টেড জোনের ঘটনা। হিট অ্যাফেক্টেড জোনে স্টিলের বেলাতে দেখা যাচ্ছে যে 700-800 ডিগ্রি না উঠলে আসলে কোনো ধরনের ফেজ ট্রান্সলেশন হবে না।
তার মানে হিট অ্যাফেক্টেড জোন হলো যেখানে ফেজ ট্রান্সফরমেশনটা ইফেক্টিভ হবে, সেই জোনটা হচ্ছে আসলে এই অংশটুকু। এই অংশটুকু যদি আমাদের ইফেক্টিভ হয়, তাহলে এই অংশটুকু যদি একটা, এটা আমাদের যদি ওয়েল্ড হয়, ওয়েলের এই যে হাফ দেখানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফিউশন জোন, তারপর হচ্ছে আমাদের পিএমজি, আর এটা হচ্ছে আমাদের হ্যাজ, এটা হচ্ছে আমাদের বেজ মেটাল। ঠিক আছে, যদি এরকম যদি হয়, তাহলে আমাদের এই যে আমরা যে সলিড স্টেট রিঅ্যাকশন যে জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হ্যাজ কে রিপ্রেজেন্ট করবে। এটাকে যদি বলি নাম্বার 1, এটা হচ্ছে আমাদের হ্যাজ। তারপরে এই যে সলিড লিকুইড যে আমাদের এই জায়গাটা যেটা থাকছে টু ফেজ রিজিয়ন, যেটা লিকুইডও আছে, সেই জায়গাটাই হচ্ছে আমাদের পিএমজি, এটাকে বললাম হচ্ছে নাম্বার 2। তার উপরে যে জায়গা হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমাদের ফিউশন জোনকে রিপ্রেজেন্ট করছে ফেজ ডায়াগ্রামে, এটা হচ্ছে আমাদের মনে করো 3। এইভাবে করে করে আমরা 1 2 3 এইভাবে করে করে আমরা ফেজ ডায়াগ্রাম আমরা দেখতে পারি। তো আমরা এইটুকু একটু দেখলাম, দেখলে এখন আমরা আসলে লিকুয়েশন হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমাদের পার্শিয়ালি মেল্টেড জোন, মনে করো এটা যদি আমাদের ওয়েল জোন হয়, এটা যদি আমাদের বেস মেটাল হয়, সরি বিএম বেস মেটাল যদি হয়, এটা যদি ফিউশন জোন বলি বা ওয়েল জোন বলি, যেটাই বলি, এইখানে আমাদের যে বাউন্ডারি যেটা আছে, আচ্ছা আমার একটা অফিসার ফোন, জাস্ট আমার 20 সেকেন্ড, সরি আমি ইমার্জেন্সি দেখে। তাহলে আমরা এই জায়গাটাতে যে আমরা বাউন্ডারিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, সরি বাউন্ডারিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইগুলোতে এখানে হচ্ছে আমাদের পিএমজেড পার্শিয়ালি মেল্টেড জোন। পার্শিয়ালি মেল্টেড জোন গুলো কি ছিল? আমরা বলেছি যে এগুলো হঠাৎ করে লিকুইড হয়ে গেছে, তারপরে কি হবে, তারা অবশ্যই আবার সলিডিফাই হবে, তারা আবার সলিড হবে, কিন্তু তাদের গুলো এই যখন তারা সলিড হলো, তারা একটু ডিফারেন্টলি আমরা মাইক্রোস্ট্রাকচারে তাদেরকে দেখতে পাবো, সাধারণত ব্রেন বাউন্ডারি বরাবর বা এরকম করে তারা আমরা আরেকটা আমরা দেখতে পাবো, যে আমরা বুঝতে পারবো গ্রেন বাউন্ডারি দেখলে বা এরকম দেখলে আমরা বুঝতে পারবো যে এরকম আলাদা করে গ্রেন বাউন্ডারি বরাবর আরেকটা লেয়ারের মতো তৈরি হয়েছে। গ্রেন বাউন্ডারি তো আছে, তার বাইরে দিয়ে একটা লেয়ারের মতো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পার্শিয়ালি মেল্টেড জোন। তাহলে আমরা একইভাবে আমরা ওটা ছিল মনে করো একটা 6000 সিরিজের অ্যালুমিনিয়াম অ্যালয়, আর এটা হচ্ছে একটা 2000 সিরিজ। 2000 সিরিজে মেইনলি কপার থাকবে অ্যালুমিনিয়ামের সাথে। একইভাবে আমরা যদি এই জায়গাটা যদি আমাদের ফিউশন জোন হয়, এই জায়গাটা যদি আমাদের আমরা সরি ফিউশন এখানে, ও সরি এখানে হচ্ছে ফিউশন জোন আছে, আর পিএমজেডটা হচ্ছে এখানে অনেক বড় করে দেখানো আছে। ঠিক আছে, পিএমজেডটা অনেক বড় করে দেখানো আছে। কিভাবে দেখানো আছে? এটা যদি আমাদের ওয়েল্ড হয়, এটা আমাদের ওয়েল্ডের বাঁ দিকের একটা অংশ দেখানো হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফট অংশটুকু, আর এটা হচ্ছে ওয়েল্ডের রাইট এর অংশটুকু, এটা হচ্ছে এই ছবিটা হচ্ছে রাইট। তো লেফট এবং রাইট অফ ওয়েল্ড দুই জায়গাতে আমাদেরকে দেখানো আছে। এই দুই জায়গাতেই আমরা যে ওয়েল্ডের সাথে মাইক্রোস্ট্রাকচার বেস মেটালের মাইক্রোস্ট্রাকচারে আমরা একটু পরিবর্তন থাকবে, হুবহু এক থাকবে না, এখানে বেস মেটাল আর দেখানো হয়নি, কিন্তু আমাদের দেখো এখানে একটা এই আমাদের যে ফিউশন জোন যেটা ছিল, সেইটার থেকে আমাদের মাইক্রোস্ট্রাকচার ডিফারেন্ট একটা মাইক্রোস্ট্রাকচার এখানে আমাদের ডেভেলপ করতেছে। এই যে ডিফারেন্ট মাইক্রোস্ট্রাকচার জায়গা আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের পিএমজি। আমরা আরেকটু দেখি, আরেকটু আমরা কিভাবে দেখি, মনে করো আমরা এই জায়গাটা ফেজ ডায়াগ্রাম দেখলাম, মনে করো অ্যালুমিনিয়াম কপারই ধরলাম, অ্যালুমিনিয়াম কপার, অ্যালুমিনিয়াম কপার আমরা হচ্ছে এটা যদি আমাদের ওয়েল্ড করা অবস্থায় হয়, আমি মনে করো একটা 3টা পয়েন্ট আমি এখানে আইডেন্টিফাই করলাম, এ বি সি। এ কোথায় আছে? এ পয়েন্টের পজিশন কোথায়? এ পয়েন্টের পজিশন কোথায়? জাহির রাহান, রোল 28, এ পয়েন্টের পজিশনটা কোথায়? এর পজিশনটা কোথায়? এটা কি ফিউশন জোনে, নাকি বেস মেটালে, নাকি হ্যাজে, নাকি পিএমজি তে? এ পজিশন, এ পজিশনটা কোথায়? কি কনফিউজড হয়ে বললা নাকি? তুমিও তো মনে হচ্ছে আমাকে পাল্টা কোশ্চেন করছো। কি তুমি ডেফিনিট এটা যে ফিউশন জোন নাকি? শিওর না? কি হবে, তুমি এই ছবি দেখে কিভাবে বলতে পারছো না তুমি এটা ফিউশন জোন কিনা? আমাদের প্রায় শেষ উইকে আমরা চলে আসছি, তুমি এখনো বলতে পারছো না আমরা ফিউশন জোনে আছি কিনা? তুমি কি ছবিটা দেখতে পাচ্ছো? তাহলে
কেন পারবো না আমরা? এইটা আমরা কেন বলতে পারবো না এটা ফিউশন জোন নাকি এটা অন্য অন্য কোনো কিছু? এটা অবশ্যই ফিউশন জোন। আমাদের একটা ওয়েল্ড আছে, ওয়েল্ডের আমরা বেস মেটাল আছে, জোড়া দিলাম, ওয়েল্ডিং করলাম, এটা অবশ্যই আমাদের ফিউশন জোন না? যে জায়গাটা আমরা জোড়া দিলাম সেটা ফিউশন জোন না? এর বাইরে আমাদের হচ্ছে পার্শিয়ালি মেল্টেড জোন, হ্যাজ, অন্যান্য যা কিছু থাকুক, কিন্তু এই যে এইটুকু তো আমাদের ফিউশন জোন, এখানে লেখাও আছে ওয়েল্ড মেটাল, এটা আমাদের কি ফিউশন জোন। আর বি পয়েন্টটা হচ্ছে পার্শিয়ালি মেল্টেড জোন, সি পয়েন্টটা বলা হচ্ছে বেস মেটাল। এখানে হ্যাজ এর কথা আসেনি, হ্যাজ বাদ দেওয়া হয়েছে। এই জায়গাটাতে আমাদের দেখানো হয়েছে যে আমাদেরকে টাইম টেম্পারেচার, এটা হচ্ছে থার্মাল সাইকেলটা দেখানো হয়েছে। এখন আমরা একটু খেয়াল করি ফেজ ডায়াগ্রামে দেখি, অ্যালুমিনিয়াম কপারের ফেজ ডায়াগ্রাম, আমাদের অ্যালয় কম্পোজিশন হচ্ছে এই যে সি নট 6.3 কপার। তাহলে আমাদের এই 6.3 যদি হয়, এইখানে আমরা এ, এইখানে বি, এখানে সি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি লিকুইডের মধ্যে। তার মানে এটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে, আমরা এটা দেখো কি বলতে পারি, এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে পুরোপুরি লিকুইড হয়েছে কোন জায়গাতে, একমাত্র ফিউশন জোনে পুরোপুরি লিকুইড হবে, তাই না? তাহলে এ রিপ্রেজেন্ট করছে আমাদের ফিউশন জোনের একটা পয়েন্টকে, ওটার ভিতরে যে কোনো একটা পয়েন্ট হতে পারে। বি রিপ্রেজেন্ট করবে কাকে, আমাদের পার্শিয়ালি মেল্টেড জোনের ভিতরে এরিয়াতে যে কোনো একটা লোকেশনকে। সি রিপ্রেজেন্ট করবে কাকে, সি রিপ্রেজেন্ট করবে বেস মেটালও হতে পারে, হ্যাজও হতে পারে, হ্যাজ অর বেস মেটাল, সেটা আমরা এখনো জানি না। ঠিক আছে, তাহলে আমরা তিনটা পয়েন্ট কিভাবে করলাম? তাহলে এর যদি আমরা থার্মাল সাইকেল ড্র করি, এর থার্মাল সাইকেল কোথায় যাবে? এই যদি এই অ্যালয়টা যদি হয়, এখানে কি, এখানে শেষে লিকুইড হওয়া শুরু করছে না, সরি 100% লিকুইড হচ্ছে না, লিকুইডাস লাইন। তাহলে এ পয়েন্টটা হবে কোথায়? এই যে লিকুইড, তার যে লিকুইডাস লাইন তার উপরে থাকবে না এ, তার উপরে যে কোনো একটা জায়গা, আমরা এই জায়গা নিলে এই টেম্পারেচারে হবে, ঠিক না? তার থার্মাল সাইকেলটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি, আমরা এখানে হিট সে পাচ্ছে এবং টেম্পারেচারটা অবশ্যই লিকুইডাস লাইনের উপরে থাকবে। বি কি হবে? বি হচ্ছে সলিড লিকুইডের মধ্যে থাকবে না, তার থার্মাল সাইকেলটা হচ্ছে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। সিটা তাহলে কি হবে? 100% সলিড। তার কারণ কি, হ্যাজ হোক বিএম হোক যেটাই হোক 100% সলিড হবে, তার মানে সেটা হচ্ছে আমাদের ইউটেকটিক টেম্পারেচারের নিচে থাকবে। তার মানে টিই যদি বলি, ইউটেকটিক টেম্পারেচার যদি টিই বলি, এটা খেলায় বলা হচ্ছে 548 ফর 548, তাহলে সেটা নিচে সে থাকবে। এইটা তো, এইটুকু তো ক্লিয়ার হয়েছে, ঠিক না? তাহলে আমাদের পার্শিয়ালি মেল্টেড জোনটা কোন জায়গায় থাকবে? এই যে বি যেটা দেওয়া হয়েছে, এই যে লিকুইড এখান থেকে এই জায়গাটা যদি থাকে, এই অ্যালোর জন্য এই রিজিয়নটাই হচ্ছে হচ্ছে তার জন্য পার্শিয়ালি মেল্টেড জোন। ঠিক আছে, লিকুয়েশনের মেকানিজম, লিকুয়েশন হুয়াং এন্ড কোয়ার্কার্স তারা হচ্ছে কিছু স্টাডি করেছে পিএম অ্যালুমিনিয়াম অ্যালয়ের উপরে, করে তারা হচ্ছে পিএমজেড এর জন্য 5টা মেকানিজম বের করছে পুরো ফেজ ডায়াগ্রাম দিয়ে। হ্যাঁ, এই যে 5টা মেকানিজম আছে, আমরা আসতেছি একটু পর পর। আমরা এই ফেজ ডায়াগ্রাম নিয়ে তো আমাদের কারো কোনো কনফিউশন নাই। এটা কি টাইপের ফেজ ডায়াগ্রাম? এই যেখানে যেটা ফেজ ডায়াগ্রাম দেখানো আছে, এটা কোন টাইপের ফেজ ডায়াগ্রাম হবে? কেউ বলবে না এটা কি টাইপের ফেজ ডায়াগ্রাম? বাইনারি ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম উইথ লিমিটেড সলিড সলিবিলিটি। আচ্ছা সৌগত, তুমি অ্যাকশন থাকছো প্রায়, তোমার সাথে আমার কথা আছে, তো তুমি বলো এটা কি টাইপের ফেজ ডায়াগ্রাম? স্যার পার্শিয়ালি ইনসলিউবল ইউটেকটিক বাইনারি ফেজ ডায়াগ্রাম। এখানে আমাদের ইউটেকটিক কোথায়? এই পয়েন্টটা ইউটেকটিক না? জি স্যার। এই পয়েন্টের নাম কি? কোনটা স্যার? এই পয়েন্টটা? এই পয়েন্টটা এখানে কি হয়? সেটা হচ্ছে হাইয়েস্ট সলিড মানে মানে আলফার হাইয়েস্ট সলিবিলিটি লিমিটের এরপর থেকে আলফা থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা গেল। আর এই লাইনটার নাম কি? লেখাই আছে সলভাস লাইন। সলভাস লাইন, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমাদের হয়ে গেল। তা আমরা এটা জানলাম, আমাদের এদিকে দেয়া আছে এ, এদিকে দেয়া আছে এ এক্স বি ওয়াই, একটা কম্পাউন্ড, ঠিক আছে। এ এক্স বি ওয়াই পর্যন্ত আমরা দেখব। এখন হচ্ছে এখানে একটা কম্পাউন্ড তৈরি হলো, আমরা এইটুকু পর্যন্তই গেলাম, আমাদের যে ভার্টিক্যাল একটা লাইন টেনে দেওয়া আছে এ এক্স বি ওয়াই। হ্যাঁ, তো আমরা বাকি আর অন্য কোনো কিছু আমরা চিন্তা করবো না। একটা ধরে নেওয়া হলো, যেরকম মনে করো এক্স বি ওয়াই কি হতে পারে, যদি অ্যালুমিনিয়াম কপার সিস্টেম হয় সেখানে Al2 কপার, এরকম এটাও হতে পারে। আচ্ছা, তো এটা হলো। তাহলে আমরা এখন অ্যালয় C1 টা পজিশনটা কোথায়? অ্যালয় C1 হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ না সবাই? এই যে C1 হচ্ছে এটা, C1 জি স্যার।
সরি আমার স্ট্রেট যেতে পারিনি। C1 হচ্ছে সলভার লাইনকে কাট করছে, হ্যাঁ, করে তারপর সলভার লাইনকে পাস করার পরে তার ভিতরে কিভাবে প্রেসিপিটেট করবে, কে প্রেসিপিটেট করবে? সৌগত, সৌগত স্যার প্রেসিপিট তো করবে হচ্ছে এখানে আলফা, যেটা আলফা প্রেসিপিটেট করবে। আলফা লেখা না, আলফা লেখা না স্যার। আমরা এখান থেকে আমরা নামছি, নামতে 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 এই যখন আমরা সলিডাস লাইনকে পাস করলাম তখন সেখানে কি হলো, আমরা তো আগে থেকে আলফা পাচ্ছি, প্রাইমারি আলফা পাচ্ছি, তারপরে এখানে আমাদের এখানে কি হলো, আলফা আসলো, আসার পরে তারপরে কি হবে, এই সলভাস লাইনকে যখন পাস করে যাবে তখন কি ঘটবে, জি স্যার, আচ্ছা ক্রস করে যাবে তখন স্যার আবার মানে আলফা আর পাবো না, আবার তখন আলফা হচ্ছে এই আসবে। যে বের চিন্তা হয়ে গেছে করো। না স্যার, তাহলে তো আসবে না। আচ্ছা, আর কেউ কিছু বলবে? আলফা সলভাস লাইনটা স্যার ক্রস করে যখন নামতে থাকবো তখন AXBY ইন্টারমেটালিকটা আস্তে আস্তে প্রেসিপিটেট আউট হতে থাকবে। আর কেউ কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো ভুলে গেলে হবে না এত কিছু। আমাদের এগুলো কিন্তু আমাদের একদম বেসিক, আমাদের ভুলে গেলে হবে না। সৌগত, খালি সৌগতকে বলছি না, আমি মনে হচ্ছে অনেকেই হয়তো ভুলে বসে আছি আমরা। আমাদের ফেজ ডায়াগ্রাম, ইউটিউব ফেজ ডায়াগ্রাম ভোলা যাবে না, আর যাই ভুলে যাই, ঠিক আছে, ইউটিউব ফেজ ডায়াগ্রাম ভুলে গেলে চলবে না। তো এটা আমাদের গেল। আচ্ছা ঠিক আছে, LOC1 গেল। এখন LOC2 টা কোথায় আছে? এই দেখো LOC2 টা হচ্ছে এখানে, ম্যাক্সিমাম সলিবিলিটির ডান দিকে, ইউটিউবটিকে বাঁ দিকে। তাহলে এটা এখানে আমরা মাইক্রোস্ট্রাকচারে কি পাবো, প্রাইমারি আলফা পাবো, তাই না? আমরা কিছু আলফা পেলাম, তারপরে কি হবে, যখন এই লাইনটাতে আসবে রিমেইনিং যেটা থাকবে ওই প্রাইমারি আলফার পরে রিমেইনিং যেটা থাকবে সেটা কি হবে, ইউটেকটিক হিসাবে সলিডিফাই হবে না? ইয়েস স্যার। তাহলে এটা আমাদের গেল। আচ্ছা ঠিক আছে, সবাই এরকম নীরব হয়ে গেলে তো হবে না। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি। আচ্ছা তাহলে অ্যালয় C1 হচ্ছে উইদিন সলিবিলিটি লিমিট অফ দা আলফা ফেজ, SM হচ্ছে, SM টা হচ্ছে আমাদের সলিবিলিটি লিমিট বরাবর ওই লাইনটাই, ওইটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করছে। C2 হচ্ছে সলিবিলিটির পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে নরমালি আমাদের অ্যাসকাস্ট কন্ডিশন, আমরা কোনো হিট ট্রিটমেন্ট কোনো কিছু করিনি আমরা, তাহলে অ্যাসকাস্ট কন্ডিশন মানে হচ্ছে আমাদের জাস্ট সলিড হলো, লিকুইড থেকে আমরা সলিড করলাম। তাহলে অ্যালয় C1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, দুইটাতেই তাহলে কি থাকবে, আলফা ম্যাট্রিক্স থাকবে। আর হচ্ছে এখানে একটি কথাটা একটু একটু ভুল হয়েছে, হ্যাঁ, বি তে হচ্ছে আমাদের কি থাকবে, বি তে থাকবে হচ্ছে আমাদের, সরি C2 তে থাকবে হচ্ছে আমাদের এই AXBY প্লাস আলফার একটা ইউটিলিটি থাকবে। আর এখানে কি থাকবে, C1 এ থাকবে হচ্ছে আমাদের ওই যে AXBY পিপিটি হিসেবে থাকবে, ঠিক আছে, পিপিটি হিসেবে তারা আমরা এখানে পেয়ে যাব। তাহলে এটা আমাদের গেল। এখন আসি পাঁচটা মেকানিজম কি, পাঁচটা মেকানিজম, একটা ছবি আছে, আনফরচুনেটলি পরীক্ষার সময় ছবিটা এরকম দিয়ে হয়তো দু একটা মেকানিজম এক্সপ্লেন করতে বলা হয়, সব হিন্টস টিন্স এখানে দেওয়াও থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় যেটা আছে শুধু এইটুকু দিয়ে দিই, এই উপরের অংশটুকু দিয়ে দেওয়া হয়, নিচেরটুকু বাদ দিয়ে, বা অনেক সময় নিচেরটুকু সহই দিয়ে দেওয়া হয় তোমাদেরকে একটু হেল্প করার জন্য, একটু গাইড করার জন্য। তো পাঁচটা মেকানিজম আছে, হ্যাঁ, আমরা এখানে দেখো 1 2 3 4 5। 1 হচ্ছে AXBY রিঅ্যাক্টিং উইথ ম্যাট্রিক্স, 2 হচ্ছে মেল্টিং অফ ইউটেকটিক, 3 হচ্ছে রেসিডুয়াল AXBY রিঅ্যাক্টিং উইথ ম্যাট্রিক্স, 4 হচ্ছে মেল্টিং অফ রেসিডুয়াল ইউটেকটিক, 5 হচ্ছে মেল্টিং অফ ম্যাট্রিক্স। তো পাঁচটা মেকানিজম আমরা একটু দেখব, পাঁচটা মেকানিজম আমাদের একটু দেখতে হবে, তেমন কোনো কঠিন কিছু না। আমাদের দেখে মনে হচ্ছে ছবিটা অনেকগুলো একসাথে দেখানো তো সেজন্য একটু কমপ্লিকেটেড মনে হয়, আমরা আস্তে আস্তে একটা একটা করে ফোকাস করি। মেকানিজম 1, AXBY। AXBY টা কি ছিল মনে আছে, একটু আগে বলেছিলাম AXBY কি, অনেক রোল 39, AXBY টা কি মনে আছে, স্যার বলো। স্যার ইন্টারমেটালিক কম্পাউন্ড যেটা তৈরি হ্যাঁ, হচ্ছে। একটা ইন্টারমেটালিক কম্পাউন্ড। তো এখন হচ্ছে AXBY রিঅ্যাক্টিং উইথ ম্যাট্রিক্স, এটা হচ্ছে তার একটা মেকানিজমের নাম। এটা হচ্ছে আমরা যদি C2 দেখি, C2 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সলিবিলিটির ডান দিকে আছে। আচ্ছা তাহলে আমাদের ম্যাট্রিক্সে কি থাকবে এখানে, আচ্ছা এখানে C2 হবে না, এটা C1 হবে মনে হয়, দাঁড়াও তো একটা মিনিট, মনে হয় C1 হবে।
C2 না 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 ঠিক আছে C2 এ আছে আমাদের C2 তে কি থাকবে একটু এখানে একটু ল্যাঙ্গুয়েজ একটু মিস্টেক আছে হ্যাঁ C2 তে আমাদের কি থাকবে আমাদের এখানে এই যে রুম টেম্পারেচার আমরা কি পাবো C2 স্ট্রাকচারে আলফা পাবো না প্রাইমারি আলফা থাকবে না প্রাইমারি ফেজ হিসেবে আলফা আসবে না এই যে এখানে যে প্রাইমারি যেটা সলিডিফাই হলো সেটা আমরা আলফা পাবো না আর কি পাবো আরটা রিমেইনিং যেটা থাকবে ওটা আমরা ইউটেকটিক পাবো না ইউটেকটিকটা কার হবে আলফা প্লাস এক্স বিওয়াই এটুকু তো আমরা 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 কনফিউশন আমরা সবাই একমত নাকি ইয়েস স্যার এইটুকু তো সবাই আমরা একমত আছি এখন আমরা কি হলবে এখন যদি আমরা ওয়েল্ডিং এ কি হয় আমরা আস্তে আস্তে সলিডটাকে আমরা হিট আপ হয় আস্তে আস্তে হয় বা তাড়াতাড়ি হয় এখন যদি আমরা তাকে হিট আপ করি তাহলে কি হবে এই যে C2 টাকে আমরা আস্তে 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 যখন হিট আপ করতে থাকবো এই টেম্পারেচারে চলে আসলে তাহলে কি হবে কিছু আমাদের ইউটেকটিক রিঅ্যাকশন হবে তাই না কিছু যদি আমাদের ইউটেকটিক রিঅ্যাকশন হয় তাহলে আমরা কি পাবো AXBY টা ইউটেকটিক যেটা ছিল সেটা আমাদের কি হয়ে যাবে লিকুইড হয়ে যাবে তাহলে আমাদের লিকুইড আমাদের হয়ে যাবে এখন আসলে ঘটনাটা আসলে কি ঘটনাটা আসলে হচ্ছে কি আমাদের যদি আমরা অ্যালুমিনিয়াম কপার একটা অ্যালয় চিন্তা করি যদি বেস মেটালের মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে এরকম AXBY কম্পাউন্ড আছে যেটা গ্রেনের মধ্যেও থাকবে গ্রেনের ভিতরেও থাকবে প্রচুর কম্পাউন্ড তারা এরকম পার্টিকেল আসলো যখন আমাদের এই যখন আমাদের যদি আমরা চিন্তা করি এখানে এই ছবিটা কোথায় থাকবে এই যে মনে করো যদি আমাদের এরকম একটা অবস্থা এই জায়গাটা আগে এটা দেখায় এটা হচ্ছে আমাদের বেস মেটাল এইখান থেকে এই রিজিয়নটা হচ্ছে আমাদের PMZ তারপরে এই জায়গাটা হচ্ছে আমাদের ফিশন জোন বোঝানো হচ্ছে তো আমাদের এই ছবিটা এখানে 6টা ছবি আছে প্রথম ছবিটা দেখানো হচ্ছে আমাদের বেস মেটাল বেস মেটালের ভিতরে আমাদের প্রচুর পরিমাণে কি আছে আমাদের প্রচুর পরিমাণে ধরে নিলাম কিছু পরিমাণে এরকম এই যে এই ফেজগুলো আছে Al2 কপার AXBY আছে বেস মেটালে যদি আমাদের এরকম AXBY থাকে তাহলে তারা কি হবে যখন আমাদের ইউটেকটিক টেম্পারেচারের নিচে থাকবে তখন সেখানে কোনো ধরনের লিকুইড তৈরি হবে না যখন এই 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 AXBY গুলো যখন আস্তে আস্তে যখন মনে করো আমাদের টেম্পারেচার বাড়তে থাকলো আস্তে আস্তে পারবো একটু র্যাপিডলি বাড়ুক আমরা আগে আস্তে আস্তেই বলি যখন বাড়তে থাকবে তখন কি হবে যখন আমাদের TE মানে হচ্ছে আমাদের ইউটেকটিক টেম্পারেচার যখন পৌঁছে যাবে এই AXBY যে পার্টিকেল গুলো আছে তারা কি করবে আশেপাশ থেকে কিছু ম্যাট্রিক্সের সাথে তারা যদি ওই কম্পোজিশনে পৌঁছে যায় ম্যাট্রিক্সের কিছু আলফা নিয়ে তখন তারা ইউটেকটিক লিকুইড তৈরি করা শুরু করবে TE টেম্পারেচারে তারা লিকুইড হওয়া শুরু করবে লিকুইডের কম্পোজিশন হবে ইউটেকটিকের কম্পোজিশন ঠিক আছে ইউটেকটিকের কম্পোজিশনে তারা লিকুইড হওয়া শুরু করবে এইভাবে করে করে তারা লিকুইড হওয়া শুরু করলো এইটা হচ্ছে গ্রেইনের ভিতরে গুলো এই যে গ্রেইনের ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে মনে করো এই ছবিটা আর এই যে এখানে যেটা দেখানো আছে এটা বা এটা এরকম লম্বা লম্বা করে দেখানো আছে একটু ফিল্মের মতো সেটা হচ্ছে গ্রেইন বাউন্ডারিতে যেটা এই দেখো এটা হচ্ছে গ্রেইন বাউন্ডারি এই গ্রেইন বাউন্ডারিতে যেটা আছে এটা হচ্ছে মনে করো এটা যে এইভাবে করে করে তারা কিছু লিকুইড হওয়া শুরু করলো লিকুইড হওয়া শুরু হয়ে যাওয়া মানে কি আমাদের লিকুয়েশন ঘটলো তার মানে কি হচ্ছে আমাদের আলফা ম্যাট্রিক্স থেটা ফেজ থেটাটা হচ্ছে AXBY এখানে অ্যালুমিনিয়াম কপারের জন্য এটা থেটা বলা হচ্ছে এটা দুটো মিলে ইউটেকটিক কম্পোজিশন একটা লিকুইড তৈরি করলো তারপরে যখন আমাদের আস্তে আস্তে আরো আলফা যখন আমাদের আস্তে আস্তে যখন আমাদের কি হবে আমাদের জানি কি তারপরে ওই একবার লিকুইড হলো এখন যখন লিকুইড হলো তারপরে আমাদের ফেজ ডায়াগ্রাম আমরা দেখি একবার সে লিকুইড হলো ঠিক আছে টেম্পারেচার তো বাড়ছে তখন কি হবে আশেপাশের থেকে আমাদের যখন আশেপাশের থেকে আমাদের কি হবে আরো আলফা আমাদের আস্তে আস্তে লিকুইড হওয়া শুরু করবে আলফা যখন আস্তে আস্তে আরো যখন লিকুইড হওয়া শুরু করবে তখন কি হবে এই জিনিসগুলো আমাদেরকে আরো আমরা বড় বড় করে তারা লিকুইড এরকম আমাদের তৈরি হবে কিছু আমাদের এরকম ফিল্মও তৈরি হবে গ্রেন বাউন্ডারি বরাবর ফিল্মও হবে ফিল্মের মধ্যে যদি আবার গ্রেন বাউন্ডারি পাশে থাকে তারা এরকম করে আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে না হলে এরকম করে গ্রেন বাউন্ডারি দিয়ে সেভাবে করে যেতে থাকবে এভাবে করে করে গ্রেন বাউন্ডারিতে যেতে থাকবে তো আমাদের এখানে এভাবে করে হচ্ছে আমাদের লিকুয়েশন হবে তখন হচ্ছে আমাদের হাইপোইউটেকটিক আমরা পেলাম এখন ওয়েল্ডিং শেষ হয়ে গেল তখন কি হচ্ছে আবার সলিডিফাই হচ্ছে যখন সলিডিফাই হবে যখন কুলিং হচ্ছে ইউটেকটিক লিকুইড যেটা হবে ইউটেকটিক লিকুইডটা
ইউটেকটিক সলিড হিসাবে তারা আবার নতুন করে তারা কম্পাউন্ড তৈরি করবে। ঠিক আছে, তারা এইখান থেকে আবার সলিড যখন হলো তারপর আবার তারা সেটা তৈরি করলো যেটা কম্পোজিশন হচ্ছে আমাদের ইউটেকটিকের কম্পোজিশন। এখন কি ঘটবে আমরা সেটা দেখি, এই ছবিটাতে আমরা পরে আসছি। এখন কি ঘটবে, তো টিই যেটা একটু আগে বলে দিলাম, টিইর উপরে ইউটেকটিকের উপরে তো তারা হলো আশেপাশে থেকে তারা লিকুইড আস্তে আস্তে লিকুইডটা বাড়তে থাকলো, এই যে লিকুইডটা আমাদেরকে বড় হলো হয়ে আমরা আবার সলিডিফাই হলো। এখন আস্তে আস্তে আমাদের কি হলো, যখন সলিডিফাই যখন হতে থাকবে তখন হচ্ছে এই যে হাইপোইউটেকটিক লিকুইড যেটা ছিল প্রথমে সে কি হবে, হাইপোইউটেকটিক লিকুইডটা আগে সলিডিফাই হবে। হাইপোইউটেকটিক লিকুইড যখন সে সলিডিফাই হবে আমরা এখানে দেখি সেটাতে আমাদের কপারের পরিমাণ কি থাকবে, কম থাকবে না? প্রথম যে লিকুইডটা সলিডিফাই হবে তারপরে থেকে পরের যে লিকুইড যেগুলো সলিডিফাই হবে সেগুলোতে কপার বেশি থাকবে না? বেশি থাকার কথা না? এদিকে হচ্ছে আমাদের কপার, তাহলে কপার কি হবে? জি স্যার। প্রথম যে লিকুইডটা, এখন আমরা বলি আমরা কিন্তু পুরো ফেজ ডায়াগ্রাম মানে পুরো বেস পুরো মেটাল নিয়ে কথা বলছি না, আমরা কিন্তু ছোট ছোট পয়েন্ট গুলো নিয়ে কথা বলছি। হ্যাঁ, এই যে হাইপোইউটেকটিক লিকুইড হলো, হাইপোইউটেকটিক লিকুইড মনে করো 3% কপার দিয়ে হলো। হ্যাঁ, আমাদের ফাইনালি এই জায়গায় কম্পোজিশন হচ্ছে 3% কপার। এটা যখন আমাদের হিটিং শেষ হলো, যখন সলিড হওয়া শুরু করলো তখন সে কি হবে, সে 3% কপার দিয়ে তো সলিড হবে, তাই না? তারপরে আস্তে আস্তে 4% হবে, 5% হবে, 6% হবে, এইভাবে করে করে 7% এভাবে করে করে কপারের পরিমাণ বাড়তে থাকবে। তার মানে কি হচ্ছে, আমাদের সলিড যেটা তৈরি হলো, সলিড যেটা তৈরি হবে সেটার ভিতরে হচ্ছে আমাদের কপার যেটা থাকলো আস্তে আস্তে আমরা কপারের কম্পোজিশন আমাদের একটু একটু করে আমরা পরিবর্তন হবে। এখানে আমাদের কপার যখন পরিবর্তন হবে তার মানে কি হবে, আপন কুলিং দ্য হাইপোইউটেকটিক লিকুইড solidified at first as copper depleted alpha and as copper rich eutectic when its composition reaches Ce and also dictated by the phase diagram। আচ্ছা, এই কথাটা বলতে বোঝানো হচ্ছে প্রথমে হচ্ছে তার যে প্রথমে যেটা আমাদের তৈরি হবে সলিড যেটা, সেখানে তাতে কপারের পরিমাণ থাকলো কম, তারপরে আস্তে আস্তে আমাদের যেটা থাকবে রিমেনিং যেটা তৈরি হবে ফাইনালি যেটা আমরা পাবো সেখানে হচ্ছে আমাদের কপারের পরিমাণ আস্তে আস্তে আমাদের বাড়তে থাকবে। যদি এইটাই যদি আরেকটা ছবি আছে না, এটা যদি হয় তার মানে হচ্ছে আমাদের কিছু রিজিয়ন থাকবে কপার, এখন বাইরে যখন কপার বাড়বে মনে করো একটাতে ইউটেকটিক গুলোতে কপার বাড়বে, এই কপার আসবে কোত্থেকে? আমাদের তো পুরোটা তো আমাদের লিকুইড ছিল না, ঠিক না? পুরোটা তো লিকুইড না, এই কিছু কিছু আমাদের লিকুইড। তার মানে কপার গুলো আসবে কোত্থেকে? কপার গুলো আসতে হবে কি সলিড থেকে কপার নিতে হবে না তাকে, যদি সে কপার রিচ হতে চায়। এই যে গোল্লা গোল্লা সার্কেল যেগুলো দিলাম এই প্রেসিপিটেট গুলো যদি কপারের পরিমাণ তারা বাড়াতে চায় তখন সে কপারটা আসবে কোত্থেকে? বেস মেটাল থেকে তাকে তো ডিফিউশন করে আনতে হবে, ঠিক না? নাহলে তো সে কপার পাবে না। সেজন্য এই যে ওইটার বাইরে একটা সারাউন্ডিং একটা লেয়ার থাকবে ম্যাট্রিক্সের, যেখানে হচ্ছে আমাদের কপারের পরিমাণ আমাদের কম থাকবে। ঠিক আছে, এইটা গেল আমাদের একটা ব্যাখ্যা। এখন আমরা আসি মেকানিজম 2। মেকানিজম 2 হচ্ছে মেল্টিং অফ ইউটেকটিক। এখন হচ্ছে আবার যদি আমরা অ্যালয়টা আবার যদি আমরা চিন্তা করি, অ্যালয় C2 যদি আমরা চিন্তা করি, C2 তে কি হচ্ছে আমাদের ইউটেকটিক তো থাকবেই, আমাদের ইউটেকটিক আছে। এই ইউটেকটিক গুলো হচ্ছে আগেরবার যেটা ছিল, আগেরবার হচ্ছে ইউটেকটিক বলা হয় না, আগেরবার ছিল AXBY প্রেসিপিটেট ছিল। এই প্রেসিপিটেট গুলো তারা যখন আমাদের ওই ইউটেকটিক টেম্পারেচারের কাছে চলে যাবে তখন আশেপাশের আলফা মিলে তারা ইউটেকটিক কম্পোজিশনের লিকুইড তৈরি করবে। আর এখন এখানে বলা হচ্ছে ডাইরেক্ট ইউটেকটিক যেটা ফেজ যেটা আছে সেই ফেজটার মেল্টিং এর কথা বলা হচ্ছে। আলফা থাকলো, AXBY থাকলো, এইখানে হচ্ছে যে আলটিমেটলি যখন আমাদের AXBY যখনই আমাদের এই টেম্পারেচার TE তে পৌঁছে যাবে তখনই তার ভিতরে লিকুইড তৈরি হবে। এটাও এক ধরনের লিকুয়েশন আমাদের হবে। এখানে পুরো বেস মেটালের মানে সরি পুরোটাতে তো হবে না, যে যে ইউটেকটিক ফেজ যেগুলো থাকবে শুধুমাত্র সেগুলো হচ্ছে আমাদের আগে আমাদের মেল্টিং হবে। তাহলে এভাবে করে আমাদের দুটো মেকানিজম আমরা দেখলাম। এখন আসি মেকানিজম 3। মেকানিজম 3 হচ্ছে আমাদের কি থাকবে, এটাকে অনেক সময় আমরা কি হলো এটাকে অনেক সময় কনস্টিটিউশনাল লিকুয়েশনও বলা হয়। এটা হচ্ছে ফেব এন্ড স্যাভেজ তারা এটা প্রপোজ করেছিল।
মাইক অফ করো, কারণ মাইক মনে হয় অন। তন্ময় মাইক কিছু বলতে চাচ্ছ তন্ময়? না স্যার। আচ্ছা, আমরা এখন দেখতেছি মেকানিজম 3। মেকানিজম 3 হচ্ছে রেসিডুয়াল AX BY রিঅ্যাক্টিং উইথ ম্যাট্রিক্স। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যালয় C1। অ্যালয় C1 কোনটা? ওই যে আমাদের প্রেসিপিটেশন হার্ডেনিং যেটাতে হবে সেটা। প্রেসিপিটেশন হার্ডেনিং যেটা হবে এই অ্যালয়টা, এই অ্যালয়টা, ঠিক আছে, যেখানে হচ্ছে AX BY আমাদের প্রেসিপিটেট করতে পারে। এখন হচ্ছে আমাদের এখানে কি থাকবে, তারা আমাদের সেটার ভিতরে AX BY পার্টিকেল থাকবে, AX BY পার্টিকেল থাকবে। এখন আমরা এটাকে যদি আস্তে আস্তে হিটিং করি তাহলে কি হবে? আমাকে 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 আমার সাথে সাথে বলো তো, কে বলতে চাও বলো। আমরা হিটিং করলাম, রুম টেম্পারেচার থেকে এই সলভাস লাইনে পৌঁছালো, তখন কি হবে? এই প্রেসিপিটেট গুলো আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে সলিড ম্যাট্রিক্সে। আস্তে আস্তে, হ্যাঁ, আমরা যদি স্লো হিটিং করি আস্তে আস্তে AX BY গুলো পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে আলফাতে তারা মিক্সড হয়ে যাবে, ঠিক না, মিশে যাবে। জি। এখন এটা হচ্ছে আমরা স্লো যখন করব, আমরা যেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন যেটা করি তখন হচ্ছে আমাদের এই ঘটনা ঘটবে। AX BY dissolves completely in the alpha matrix by solid state diffusion. অ্যালয় হচ্ছে একটা কমপ্লিট একটা হোমোজেনাস সলিড সলিউশন অফ কম্পোজিশন C1 হয়ে যাবে। কিন্তু যখন আমরা র্যাপিডলি যখন আমরা করব, এই যে এটা হচ্ছে আমাদের মনে করো সলভাস টেম্পারেচার, আমরা তো র্যাপিডলি যখন আমরা হিটিং করি, কি ওয়েল্ডিং এ কি র্যাপিড হিটিং হচ্ছে না, প্রচুর র্যাপিড হিটিং হচ্ছে না? তো এই ঘটনা যখন করছি আমরা কাস্টিং এর সময় আসলে ভাবে করি না, তাই আমাদের এখানে নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন চলে আসবে, শাল গালিভার বা অন্য একটা কন্ডিশন চলে আসবে, নরমালি শাল গালিভার কন্ডিশনে চলে আসে। তো এখন যদি আমাদের ওইটা যদি হয় শাল গালিভার টাইপ বা এরকম টাইপের কিছু যদি কন্ডিশন হয়, তো আমরা তখন মনে করলাম যখন র্যাপিডলি হিট করব তখন কি হবে, সবগুলো AX BY মনে করো 20টা এখানে ছিল, মনে করো 20টা AX BY ছিল, হ্যাঁ, 20টার মধ্যে মনে করো 15টা ডিজলভ হয়ে চলে গেল, 5টা দেখা গেল যে রিমেইনিং থেকে যাবে। এই যে 5টা থেকে গেল, সেই 5টা হচ্ছে কি আমাদের রেসিডুয়াল AX BY। তারা হচ্ছে দেখা গেল যে এই টেম্পারেচার ইফেক্টিভ টেম্পারেচারে পৌঁছানো পর্যন্ত তারা AX BY রয়ে গেছে, তারা কিন্তু আলফা আর হয়নি। এখন তাহলে কি হবে? ওই যে আমরা মেকানিজম 1 এ যা দেখলাম তাই হলো। মেকানিজম 1 এ কি ছিল, AX BY ছিল, সে কি করলো আশেপাশে থেকে আলফার সাথে নিল, নিয়ে যখনই TE তে চলে গেল তখনই সে কি করলো, লিকুইড তৈরি করা শুরু করে দিল, লিকুইড অফ কম্পোজিশন ইউটেকটিক, ঠিক আছে। এইখানেও তারা এই একই কাজই তারা এখানে করবে। কি করবে? Consequently, upon heating to the eutectic temperature, the residual AX BY reacts with surrounding alpha matrix and forms a liquid eutectic CE, মানে of CE composition at the interface. Further heating above CE would allow additional time for further dissolution of AX BY and further formation of liquid phase. একবার যখন তারা ওইটা যখন তৈরি হয়ে গেল তখন সে এই জায়গাটাতে কিন্তু আমাদের লিকুইড হওয়ার কথা ছিল না, কথা ছিল এই যে আমাদের তো এই যে সলিডাস লাইন, তাই না? কথা ছিল না, কথা ছিল না। কিন্তু এখন যেই AX BY রেসিডুয়াল যেটা ছিল, একবার সে যখন ওইটা যখন তৈরি করে ফেললো, সে কি করবে, সে আস্তে আস্তে লিকুইডের কম্পোজিশন চেঞ্জ হতে থাকবে। লিকুইডের কম্পোজিশন চেঞ্জ হয়ে তারা আমাদের নরমালি আমাদের যে এই যেটা হওয়ার কথা আমাদের এই ফেজ ডায়াগ্রামে ইটেকটিকের জন্য যেটা আমরা দেখেছিলাম মেকানিজম 1 এ, আমাদের ওইভাবে করে করে আস্তে আস্তে তারা করতে থাকবে, করতে করতে তারা আস্তে আস্তে আমাদের লোকালাইজ মেল্টিং হতে থাকবে। মানে কি, আমাদের 5টা মাত্র AX BY আমাদের রিমেইনিং ছিল, তারা এই আলফার সাথে রিঅ্যাক্ট করলো, রিঅ্যাক্ট করে তারা TE টেম্পারেচারে আসলো, TE টেম্পারেচারে এসে তারা হচ্ছে আমাদের হচ্ছে সি হচ্ছে ইউটেকটিক কম্পোজিশনে তারা লিকুইড তৈরি করলো। ওই লিকুইডটাতে আস্তে আস্তে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের আশেপাশে আরো এরকম লিকুইড তারা হয়ে হয়ে আমাদের সেটা আমাদেরকে একটু আস্তে আস্তে এরকম বড় হয়ে থাকবে। এখন এইটাকে লোকালাইজড বলা হচ্ছে। লোকালাইজ বলা হচ্ছে এই কারণে, আসলে এখানে বলেছিলাম যেটা আমাদের ছিল অনেক কিছু, মাত্র 5টাতে হলো। এই মনে করো টোটাল এরিয়াতে ধরে নিলাম 5% যদি আমার AX BY থাকে, রিমেইনিং রেসিডুয়াল হয়তো মনে করো 0.5% থাকলো, এই 0.5% হচ্ছে আমার এই ঘটনা ঘটাবে, ঠিক আছে। এখানে দুটো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আমাদের দরকার নেই, আমরা বাদ দিয়ে গেলাম, এটা আমাদের পড়বো না, আমাদের এটা খেয়াল রেখো, আমরা পড়বো না, দরকার নেই। হ্যাঁ স্যার, 1 নাম্বার মেকানিজমে যে আপনি বলেছিলেন যে এটা 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 একটা ইউটেকটিক কম্পোজিশনের বাইরে, মানে C2 হচ্ছে এই সলভাস পয়েন্টের বাইরে। তাহলে স্যার এখানে স্যার ইউটেকটিক না থেকে প্রেসিপিটেট থাকলো কেন C1 1 নাম্বার মেকানিজমে?
এক নম্বর মেকানিজমে C2 তে আমি এখানে আমার নিজের একটু আমাকে দেখতে হবে, কারণ হচ্ছে যে খুব সম্ভবত এখানে আমার হিসাবে এটা তো হওয়ার কথা না, আমি কি এখানে মিস্টেক করেছি, কারণ এটা হচ্ছে আমাদের ইটেটিক মানে এটা C1 কিনা আমি সেটা আমার একটু দেখতে হবে, আমি এখানে কোনো ভুল করেছি কিনা। স্যার এটা কারণ কি ডিভোর্স ইউটেকটিক হতে পারে? না মনে হয়, না 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 হবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে আমি একটু ভুল করেছি কিনা এটা আমি দেখে আমি তোমাদের এটা আপলোড করবো, হ্যাঁ। কারণ এটা হচ্ছে খুব সম্ভবত এখানে এটাও যেরকম হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের এইখানে আমাদের হিসাব অনুযায়ী সিএম এর এসএম এর ডান দিকে আছে, হ্যাঁ, আমাদের এইটা এইখানে থাকার কথা, এইখানে আমাদের এক্স বি আলাদা থাকার কথা না, পুরোটাই হচ্ছে ইউটেকটিক হিসেবে থাকার কথা। কোনো কারণে তারা বলতে চাচ্ছে যে এইখানে কিছু এক্স বি প্রেসিপিটেট আছে, ঠিক আছে, কিছু প্রেসিপিটেট আছে, আমাদের পুরোটা ইউটেকটিক যেটা আছে তাদের কথা হচ্ছে যে আমাদের বেসিক্যালি আমাদের মনে করো এখানে C1 হবে না, এটা C2 হবে। এখানে আমাদের নরমালি আমরা যখন হিটিং বা কুলিং যাই করি আমাদের ম্যাট্রিক্স কি হলো, প্রাইমারি আলফা থাকলো আর কিছু আমাদের ইউটেকটিক থাকলো, ঠিক না, এটা আমাদের হওয়ার কথা। এখন এইখানে মেকানিজম গুলো তারা যখন ডিসকাস করতেছে তারা দুইটা সিচুয়েশন তারা বলতেছে অ্যালয় C2 এর জন্য। অ্যালয় C2 তে একটা হচ্ছে এই শুধু যে ইউটেকটিক যেটা আছে, ইউটেকটিক মানে কি আলফা প্লাস AXBY, তাই না, এই ইউটেকটিকটা যখন ইউটেকটিক মেকানিজম সরি ইউটেকটিক টেম্পারেচারে চলে যাবে তখন তারা সেখানে মেল্ট হবে, এটা হচ্ছে মেকানিজম 2। মেকানিজম 1 তারা বলতে যাচ্ছে এই ইউটেকটিকের ভিতরে যে AXBY যেগুলো আছে, হ্যাঁ, এটার ভিতরে যে AXBY যেগুলো আছে সেগুলো প্লাস যদি এক্সট্রা কোনো এরকম AXBY যদি তারা থাকে, সেই AXBY প্রেসিপিটেট যদি থাকে এখানে কোনো AXBY, তাহলে মানে স্যার এই প্রেসিপিটেট হচ্ছে ইউটেকটিকের মতো ল্যামেলার না, ওটা আইসোলেটেড টাইপ প্রেসিপিটেট। এমনি আমাদের নরমাল প্রেসিপিটেট যেরকম সার্কুলার বা ব্লকি ওরকম হবে। ওই প্রেসিপিটেট যদি থাকে সেই প্রেসিপিটেটটা কি করবে সেটার কথা বলতেছে। এই প্রেসিপিটেটটা নরমালি এসএম এর বাইরে, মানে এসএম হচ্ছে ম্যাক্সিমাম সলিবিলিটি লিমিট, যেটা এইটার বাইরে আসার কথা না, কিন্তু যদি থাকে তাহলে তোমার হচ্ছে এরকম ঘটনা ঘটবে। মনে করো ঠিক একদম মনে করো এসএম এর ঠিক একটু পরেই আসে, মনে করো এসএম হচ্ছে পয়েন্ট মনে করো 1.6, মনে করো 1.6 এর যদি কম্পিটিশন হয় তখন আমাদের হয়তো কিছু এসএম আমাদের কিছু প্রেসিপিটেট চলে আসতে পারে। যদি চলে আসে সেই ক্ষেত্রে হচ্ছে মেকানিজম 1। আর যদি না থাকে, শুধু যদি তোমার ইউটেকটিক থাকে হাইপো বা হাইপার হয়, শুধুমাত্র যদি ইউটেকটিক থাকে তখন হচ্ছে মেকানিজম 2 তাদের প্রপোজাল অনুসারে, ঠিক আছে। এটা C1 না, এটা C2, ঠিক আছে, এটা ভুল না, C2 তে হচ্ছে যদি হ্যাঁ যদি ইউটেকটিক তো থাকবে, ইউটেকটিক থাকলে আমাদের সিম্পল এই মেকানিজম 2। যদি কোনো কারণে প্রেসিপিটেট কিছু যদি থাকে তখন তারা হচ্ছে এই ঘটনা ঘটাবে। যদি প্রেসিপিটেট কিছু তোমার থেকে যায় সেগুলো হচ্ছে তোমার এই ঘটনা ঘটবে। প্রেসিপিটেট গুলো আমাদের প্রেসিপিটেশন হার্ডনেবল অ্যালয় মানে এসএম এর ডান দিকে হওয়ার কথা না, কিন্তু মনে করো খুব ন্যারো রেঞ্জে যদি থাকে তখন যদি কিছু ফর্ম করে থাকে তাহলে আসবে, না হলে আসবে না। তাহলে মেকানিজম 3 গেল, মেকানিজমের এগুলো গেল, এটা আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি, তোমাদেরকে এগুলো দরকার নেই, এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই। এখন মেকানিজম 4 এ যাই। এখন মেকানিজম 4 এ কি বলা হয়েছে, অ্যালয় 1 সরি C1 এ হচ্ছে কি প্রেসিপিটেশন হার্ডনেবল অ্যালয়। এট ইউটেকটিকে কি হবে, কিছু আমাদের গ্রেন বাউন্ডারিতে কিছু আমাদের রেসিডুয়াল ইউটেকটিক সেখানে আমাদের একই থেকে যাবে। C1 এ কিছু আমাদের রেসিডুয়াল ইউটেকটিক আমাদের থেকে যাবে। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যালয় নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম 4.5 কপার। যদি স্লোলি হিট করি আমাদের এই যা ছিল সবগুলো তারা কি হবে, কোনো ধরনের ইউটেকটিক বা কোনো কিছু এখানে থাকবে না। যদি কোনো প্রেসিপিটেট ইউটেকটিক যদি তৈরি হয়ে থাকে সেগুলো কিছুই থাকবে না, না থেকে তারা কমপ্লিটলি আলফার একটা সলিড সলিউশন তৈরি করবে। যদি আমরা র্যাপিডলি যদি থাকে, যদি কোনো ইউটেকটিক যদি থাকে, আগেরবার কি ছিল প্রেসিপিটেট যদি থাকে বা প্রেসিপিটেটের যদি ইউটেকটিকের মধ্যে আলাদা করে প্রেসিপিটেট থাকে সেটা, এখন তারা বলছে এই অ্যালয়তে যদি কোনো কারণে কিছু ইউটেকটিক থেকে যায় তাহলে তারা এনাফ টাইম পাবে না তো কোনো ধরনের সলিড সলিউশন কমপ্লিট ডিফিউশন হওয়ার। সলিড স্টেট ডিফিউশনে যদি এনাফ টাইম যদি তাকে না দাও তখন কি হবে, এই এই যে রেসিডুয়াল ইউটেকটিক যেটা ছিল তারা টিই টেম্পারেচারে যখন পৌঁছে যাবে তখন তারা কি করবে, আবার লিকুইড হওয়া শুরু করবে, তাই না, লিকুইড অফ কম্পোজিশন CE। স্যার লজিকটা ঠিক ধরতে পারলাম না, আবার একটু প্রথম থেকে বলবেন মেকানিজম 4। আচ্ছা আমাদেরকে সিচুয়েশন এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে কি আছে, মানে ইন জেনারেল একটা অ্যালুমিনিয়াম আলফা ম্যাট্রিক্স, কিছু আমাদের মনে করো AXBY ফেজ আছে, ম্যাট্রিক্স হচ্ছে আলফা। এখন এখানে কি করতে পারে, এই AXBY কি হিসেবে থাকতে পারে, তারা প্রেসিপিটেট হিসেবে থাকতে পারে, তাই না, ইন জেনারেল ভুলে যাও, প্রেসিপিটেট হিসেবে থাকতে পারে, অথবা কি থাকতে পারে
তারা আলফার সাথে ল্যামেলার হোক অন্য যাই হোক তারা ইউটেকটিক হিসেবে তারা থাকতে পারে, এই দুইটা থাকতে পারে। এখন তাই না, এই মেকানিজম ফর C1 C2 বলছি না, ইন জেনারেল বা আমাদের ইন জেনারেল হতে পারে। হ্যাঁ, বা আমাদের আমরা হাইপোতে যাই, আমরা ইউটেকটিক পয়েন্টে যাচ্ছি না, আমরা যদি এইটুকু আমরা এর লেফটে যদি থাকি, আমাদের হয় তারা পিপিটি তৈরি করবে, প্রেসিডেন্ট তৈরি করবে, অথবা হচ্ছে তারা ইউটেকটিক তৈরি করবে। এখন তারা হচ্ছে যে সিচুয়েশন তারা চিন্তা করছে যে আমরা একবার যদি এসএম যেটা আছে ম্যাক্সিমাম সলিবিলিটি বামে থাকলে কি হতে পারে, ডানে থাকলে কি হতে পারে। যদি বামে থাকলে আমাদের আইডিয়াল ক্ষেত্রে আমাদের শুধুমাত্র AXBY আসবে, ঠিক না, প্রেসিডেন্ট হিসেবে আসবে, আর কিছু আসার কথা না। জি স্যার, মানে বামে থাকলে হচ্ছে AXBY প্রেসিপিটেট হিসেবে থাকবে এবং ম্যাট্রিক্সও থাকবে আলফা। ম্যাট্রিক্স তো থাকবেই, প্রেসিপিটেটের কথা বলছি আমি। প্রেসিপিটেট কি হবে, AXBY হবে, কোনো ইটেকটিক আমাদের আসবে না, তাই না। এসএম এর ডানে যদি থাকি তাহলে আমাদের কোনো প্রেসিপিটেট আসবে না, শুধুমাত্র কি থাকবে, ইটেকটিক থাকবে। মানে আলফা ম্যাট্রিক্স তো আছেই, আলফা বাদ দিয়ে বলছি, ঠিক আছে। তা যদি সেইটাই হয় তা আমাদের এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের দুই টাইপের কন্ডিশন। এখন দুই টাইপের কন্ডিশনের মধ্যে তারা যেখানে এখানে ভাগ করেছে, যেটা তারা বলতে যাচ্ছে আমাদের যদি আমাদের এসএম এর ডান দিকে থাকে ইউটেকটিক যদি থাকে দ্যাটস ফাইন, মনে করো ম্যাট্রিক্স প্লাস হচ্ছে ইউটেকটিক, এটা যদি থাকে তাহলে তো তারা যখন এই লিকুইড ইউটেকটিক টেম্পারেচার পৌঁছে যাবে তারা তো ওইটা তো তখন লিকুইড হয়ে যাবেই। কিন্তু যদি কোনো কারণে তোমার এটার ভিতরে যদি কোনো এই ডানে থাকার পরেও যদি তোমার ভিতরে কোনো প্রেসিপিটেট থাকে তখন কি করবে, ওইটা চলে আসলো মেকানিজম 1। যদি লিকুইড শুধু যদি ইউটেকটিক থাকে তখন সেটা তারা বলতে চাচ্ছে মেকানিজম 2। এখন মেকানিজম 3 যেটা মেকানিজম 3টা কি ছিল, প্রেসিপিটেট। মেকানিজম 3 তে কি ছিল, যদি আমাদের AXBY পার্টিকেল গুলো যদি থাকে, এই পার্টিকেল গুলো যদি পুরোপুরি তোমার ডিসলভ যদি হয়ে ম্যাট্রিক্সে যদি চলে না যায়, যখন তারা ইউটেকটিক টেম্পারেচারে চলে যাবে তখন তারা কি করবে, এই টেম্পারেচার যখন চলে যাবে আশেপাশের থেকে তারা কিছু কি করবে, তখন কি করবে তারা, এখানে যেহেতু স্যার AXBY মেটালিক গুলো আছে এবং এটা আশেপাশে যে আলফা, সুতরাং তারা আলফার সাথে মিলে তারা ইউটেকটিক টেম্পারেচার যখন রিচ করবে তারা তখন লিকুইড হওয়া শুরু করবে। সেটা গেল আমাদের মেকানিজম 3। এখন মেকানিজম 4 এ তারা তাহলে কি বলতে যাচ্ছে, আমাদের যদি আমাদের মনে করো বামেই আছি আমি, হ্যাঁ এসএম এর বামে, হ্যাঁ ম্যাক্সিমাম সলিবিলিটির বামেই আছি, কিন্তু আমাদের এখানে আমাদের কোনো কারণে আমাদের কিছু ইউটেকটিক এখানে ছিল আমাদের, ঠিক আছে, কিছু ইউটেকটিক আমাদের ম্যাট্রিক্সে ছিল। যদি আমাদের এরকম ইউটেকটিক যদি থেকে যায়, হ্যাঁ ইউটেকটিক যদি কিছু থেকে যায় তৈরি হয় আসে, সেই ইউটেকটিক গুলোর ভিতরে যে প্রেসিপিটেট যেগুলো ছিল পিপিটি গুলো আমাদের যদি ম্যাট্রিক্সে ডিসলভ হয়ে যেত তাহলে আমাদের ইউটেকটিক আর থাকতো না। কিন্তু তারা মনে করো র‍্যাপিড হওয়ার জন্য তারা সলভাস লাইন টিভি টেম্পারেচারে পৌঁছানোর পরও তারা সলিড স্টেট ডিফিউশন হয়নি, ফলে ওই ইউটেকটিক গুলো অ্যাজ ইট ইজ থেকে গেল। ওই ইউটেকটিক গুলো অ্যাজ ইট ইজ যদি থেকে যায় টিই ইউটেকটিক টেম্পারেচার যখন পৌঁছে যাবে তখনই তারা লিকুইড হয়ে যাবে। ও 48 বেজে গেছে নাকি, ঠিক আছে। জি স্যার, তার মানে এটা হচ্ছে যেখানে প্রেসিপিটেট হওয়ার কথা কিন্তু এখানে আবার ইউটেকটিক চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ শোনো, আমার আবার বলছি, আমি জাস্ট কুইক শেষ করছি, আমাদের সময় শেষ। হ্যাঁ আমাদের কম্পোজিশন আমাদের হাইপো, হ্যাঁ হাইপো মানে ইউটেকটিক পয়েন্টের বামে, এটা আমাদের ইউটেকটিক পয়েন্টের বামের কম্পোজিশন, এটা হচ্ছে আমাদের সি ইউটেকটিক কম্পোজিশন, তার বামের সবকিছু। একটু দাঁড়াও, আমাকে বারবার কেন আমাদের ইউটেকটিক কম্পোজিশন আমাদের ইউটেকটিক কম্পোজিশনের বামে আমরা যদি থাকি আমাদের ম্যাট্রিক্সে কি হবে, ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স আলফা থাকবে, ম্যাট্রিক্স তো আমরা কেউ বাদ দিতে পারবে না, পারবে। হাইপো হলে আমাদের প্রাইমারি হিসেবে থাকবে, আর না হলে আমাদের ওখানে আমাদের ডাই সুন্দর আমরা একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম, আমাদের ম্যাট্রিক্স চলে আসলো। এখন আমাদের আর কি আছে, আরটা আছে AXBY। AXBY কি ফরম্যাটে থাকতে পারে, দুইটা হতে পারে। এখানে যদি আমাদের একটা সলভাস লাইন আছে আমাদের সে কি হতে পারে, ইউটেকটিক যদি হয় সে ইউটেকটিক ফেজ তৈরি করতে পারে, তাই না, অথবা পিপিটি তৈরি করতে পারে, ঠিক না। यस স্যার, পিপিটি তৈরি করে AXBY সে তার মতো করে ফেজ তৈরি করে থাকলো। যদি ইউটেকটিক তৈরি করে তাহলে সে কি হবে, AXBY ম্যাট্রিক্স থেকে আলফা থেকে নিয়ে সে
কি করবে ax by আলফা একটা ল্যামেলার বা যে স্ট্রাকচারই হোক একটা ইউটেকটিভ ফেজ তৈরি করবে, তাই না? এই দুটো ঘটনা Yes, ঘটতে sir. পারে। এখন এই দুটো ঘটনা যে ঘটবে, এই দুটো ঘটনা আমাদেরকে তারা বললো যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ভাই তোমার ফেজ ডায়াগ্রাম, আমার ঘটনা ঘটবে এইটা, আমাদের দুই রকমের ঘটনা ঘটবে। এখন দুই রকমের ঘটনার মধ্যে যদি প্রবাবিলিটি থাকে, আমাদের এখানে পিপিটি ছাড়া আর কিছু আসার কথা না, কিন্তু কোনো কারণে যদি তুমি এখানে যদি এই অ্যালয়গুলোতে যদি তুমি কোনো কারণে কিছু যদি ইউটেকটিক পাও, তখন কি ঘটবে? অর্থাৎ তুমি এই ডানে আছো, এটা ডান দিকে আছো, তোমার এখানে কোনো পিপিটি আসার কথা না, শুধুমাত্র ইউটেকটিক আসবে, এক্স বি শুধুমাত্র ইউটেকটিক আসবে। কিন্তু যদি কিছু পিপিটি চলে আসে, তখন কি ঘটবে? সেইটাই হচ্ছে আলোচনার বিষয়। এইগুলি তারা এখানে চারটা মেকানিজমে দেখাবে। ঠিক আছে, এই ছবি সহ শিখতে হবে। Yes, sir. হ্যাঁ, একটু কনফিউজিং আমাদের ফেজ ডায়াগ্রাম হচ্ছে আমার কাছে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট, ফেজ ডায়াগ্রাম এন্ড ফেজ ট্রান্সফরমেশন খুবই মজার জিনিস। তো আমরা বেসিক শিখবো, বেসিকের সাথে সাথে অনেক সময় আমাদের কিছু কন্ট্রাডিক্টরি কথাও চলে আসবে, ঠিক আছে? সবকিছু আমাদের যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা এগুলোতে আসবে না। আমরা শাইল গ্যালিভার কন্ডিশন আমরা পড়ি না, আমরা পড়ার কথা না, আমরা এগুলো পড়ি না, পড়ছো? পড়ার কথা না। শাইল গ্যালিভার বা এরকম যখন আমরা কন্ডিশন গুলো পড়বো, জানবো, আমাদের নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আমরা যা দেখি যা পাই আমাদের একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে যে আমাদের সেগুলো আমাদের বিষয় না, আমাদের জাস্ট হচ্ছে কন্ডিশন। কোনো কারণে তোমার যদি ax by পিপিটি হিসেবে থাকে তখন কি হবে, যদি ইউটেকটিক হিসেবে থাকে তখন কি হবে, যদি পিপিটি থাকে তখন সে কি করতে পারে, কোনো কারণে সে আশেপাশে আলফার সাথে ইউটেকটিক টেম্পারেচার মিলে, কারণ এখানে তো অনেক র্যাপিড হিটিং হচ্ছে, আশেপাশে র্যাপিড টেম্পারেচারের সাথে আশেপাশে আলফার সাথে মিলে সে একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলতে, একটা ইউটেকটিক লিকুইড তৈরি করে ফেলতে পারে, একটা লিকুইড অফ ইউটেকটিক কম্পোজিশন। আর যদি সে ইউটেকটিক ফেজ থাকে তাহলে তো সে ইউটেকটিক টেম্পারেচার পৌঁছানোর সাথে ইউটেকটিক কম্পোজিশনের লিকুইড তৈরি করবেই, এটা তো আর কিছু বলার নেই। কিন্তু যদি সে ইউটেকটিক কম্পোজিশনের লিকুইড যদি সলিড যদি না হয়ে থাকে, ইউটেকটিক যদি না হয়ে থাকে, তখন সে কি করবে? সে সে এক্স বিওয়াই ছিল, তার কম্পোজিশন ছিল সম্পূর্ণ ডিফারেন্ট, কিন্তু সে যখন ইউটেকটিক টেম্পারেচার পৌঁছে গেল, তখন সে আশেপাশে আলফার সাথে মিলে সে তখন দেখা গেল যে সে র্যাপিডলি মেল্টিং হয়ে যাবে। সে যখন মেল্টিং হয়ে গেল, সেটাও কিন্তু আমাদের সমস্যা না, মেল্টিং হয়ে যাওয়ার পর তারপর যখন আবার যে কারণ তারপর সে যখন আবার সলিড হবে, তখন সে কি করবে? সলিড হলে তখন যে সমস্যা যেটা করবে, যেটা হচ্ছে যে মনে করো সলিড যেটা প্রথমে তৈরি হলো হাইপি ইউটেকটিভ সলিডে, মনে করো কম্পোজিশন ছিল 3, তারপর আস্তে 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 এখানে মনে করো ইউটেকটিভ যখন হলো, সে কম্পোজিশন হয়ে গেল মনে করো 6.5, আমি জানি না ইউটেকটিভটা কত, ভুলে গেছি। হ্যাঁ, ইউটেকটিভ যেটাই হোক, ইউটেকটিভ কত ছিল, আচ্ছা যাই হোক, ধরে নিলাম ইউটেকটিভ হচ্ছে আমাদের, কোথায় ছিলাম, 6.5। এখন মনে করো এই যে আমাদের ইউটেকটিভ যেটা তৈরি হলো, এই এক্সট্রা কপারটা কোত্থেকে আসবে? আমরা যখন লিকুইড সলিডে ফেজ ডায়াগ্রাম পড়ছি তখন কি ছিল, আশেপাশে সবই তো লিকুইড ছিল, তাই না? সে লিকুইড থেকে সে কপার নিয়ে গেছে, এইভাবে করে তো গ্রোথ ফ্রন্ট গুলো আসছে, আমরা গ্রোথ ফ্রন্ট পড়ছি, তাই না? আমরা Yes, এখানে sir. আসলো কোত্থেকে? সে আশেপাশে লিকুইড থেকে তো নিয়েছে, এখানে কি লিকুইড আছে? লিকুইড তো নাই, সে কি করবে? সলিড থেকে সে কপার নিয়ে, Yes, sir. সলিড থেকে সে সলিড নিয়ে যাবে, কপার হচ্ছে সলিড, সে যখন আশেপাশের সলিড থেকে যখন সে কপার নিয়ে যাবে, তখন কি হবে? ওই এই যে মনে করো যদি এইটা আমাদের একটা, এইটা যদি এইটা যদি আমাদের মনে করো আমাদের একটা ইউটেকটিক, প্রথমে সে লিকুইড হলো, লিকুইড হয়ে সলিড হলো, হয়ে সে কি করলো, আলটিমেটলি একটা ইউটেকটিক ফেজ তৈরি করলো, হাই কম্পোজিশন অফ কপার। এই যে এক্সট্রা কপারটা সে কোত্থেকে আনবে? সে আশেপাশের ম্যাট্রিক্স থেকেই তো সে টান দেবে, তাই না? Yes, sir. Yes, sir. Solid state diffusion. কেন ডিফিউশন করবে? কারণ এই জায়গাটা ছিল আমাদের হ্যাজ, ঠিক না? সে টেম্পারেচার, জি। এনাফ টেম্পারেচার আছে, সে ডিফিউশন করে দিবে। সরি, হ্যাজ না, ভুলে যাও। হাই Okay, টেম্পারেচার, base metal. হ্যাঁ Base metal high temperature. হ্যাঁ, হাই টেম্পারেচার ছিল, সে ডিফিউশন হবে, সলিড স্টেট ডিফিউশন হবে, হয়ে আমরা এখানে কি পাবো? এখানে আমাদের কি হবে? আশেপাশে কপার গুলো, Eutectic. আমাদের কপারের পরিমাণ আস্তে আস্তে তাহলে আমাদের কমে যাবে না আশেপাশে সলিডের? তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষতি, লিকুইড হলো সলিড হলো সেটা যেই ক্ষতি, তার থেকে আমাদের বড় ক্ষতিটা হবে সে আমাদের কি করলো, আমাদের ম্যাট্রিক্সের মধ্যে আমি কপার দিয়েছি কারণ আমার স্ট্রেংথ বাড়ানোর জন্য, তো বা কোরেশন প্রপার্টি কোন একটা কারণে আমি দিয়েছি। আমি যখন ওই ডেপ্লেটেড এরিয়া বানিয়ে দেবো যেখানে হচ্ছে যে আমাদের কপার নাই, কপারের পরিমাণ কমে গেছে, তখন সে আমাদের কি হবে? অবশ্যই এটা আমাদের জন্য ক্ষতি, আমাদের মেকানিক্যাল প্রপার্টিকে হ্যাম্পার করবে, তাই না? Yes, sir. Very logical. বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের শেষ, আমাদের অ্যাটেন্ডেন্সটা আমাকে কুইক দিয়ে নি, সরি আমি একটু তোমাদের আজকে বেশি টাইম নিয়ে ফেলেছি। 15, 12, 20 সেন্ট, আজকে অনেক বেশি আসছেন, তাই সুগত কারণ কি? 39 স্যার আগের ক্লাসে এরকম ছিল আর কি, আই থিংক। এখন আর ক্লাস করতে ভালো লাগছে না?
আমি তোমাদেরকে দেখি লাস্ট ক্লাসে একদিন শেষ করে দেবো না, যা আছে শনিবারে শেষ স্যার করে, শনিবার বা রোববারে। আচ্ছা, ক্লাস টেস্ট স্যার হচ্ছে উইকেন্ডে নিলে ভালো হয়, কারণ এমনিও স্যার আমরা বুধবার একটা প্রেজেন্টেশন দিব, তো বৃহস্পতিবার প্রেজেন্টেশনের পর বুধবার প্রেজেন্টেশন যদি দেওয়া মানে? ক্লাস টেস্ট মানে স্যার এইটা এই স্যার মানে স্যার অন্য সাবজেক্টের, বাট মানে স্যার উইকেন্ডে স্যার পরীক্ষাটা নিলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক স্যার আছে, আগে আমি অ্যাটেন্ডেন্সটা বৃহস্পতিবারে নিয়ে নিই। হ্যাঁ, স্টুডেন্ট নাম্বার 2 3 4, One present, sir. হ্যাঁ 1 প্রেজেন্ট 2 3 4 অ্যাবসেন্ট 5 প্রেজেন্ট 6 হ্যাঁ 7 অ্যাবসেন্ট 8 9 10 11 12 13 14 অ্যাবসেন্ট। আমি কুইক শেষ করছি, তোমাদের সব বলতে হবে। 15 16 17 অ্যাবসেন্ট 18 19 20 21 22 23 24 25 26 absent 27 absent 28 29 30 31 32 33 34 34 36 absent 37 38 39 40 41 42 44 45 6 45 46 47 48 absent 49 50। আমি বলি হ্যাঁ, আনোয়ার ইভান অ্যাবসেন্ট। তোমাদের ব্যাচ থেকে হচ্ছে স্টুডেন্ট নাম্বার 2 3 4 7 14 17 26 27 36 48। তোমরা হচ্ছে আচ্ছা, কে জানি একজন মেসেজ দিচ্ছ, কে হ্যান্ড রেজ করছো না মেসেজ দিচ্ছ বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে তাহলে স্যার ঠিক আছে, হ্যাঁ বলো, কে কথা বলছো? স্যার অঙ্কিতা রোল 13 স্যার হ্যাঁ আমাদের প্রেজেন্টেশনের মার্কটা দেওয়া হয়নি। আমি আজকেই তোমাদেরকে, আজকে না, আজকে আমার হাতে কমপক্ষে 50 থেকে 60টা এলওআর আছে, আমাকে আজকের মধ্যে সেগুলো সবগুলো ছাড়তে হবে, ওগুলো আমি করে নেই তারপরে আমি দেবো। ওকে, আচ্ছা স্যার। আমি দেবো তোমাদেরকে এই উইকেন্ডেই আমি দিয়ে দেবো। আর ওকে যেটা হচ্ছে তোমাদের অনেকেই প্রেজেন্টেশন দাওনি, যারা শুধুমাত্র পাওয়ার পয়েন্টের ফাইল বা পিডিএফ ফাইল আপলোড করেছো তারা 0 পাবে। আর প্রেজেন্টেশন ছাড়া কোনো হবে না, তোমাদেরকে প্রেজেন্টেশন দিতেই হবে। তোমরা চাইলে প্রেজেন্টেশন দিয়ে শেষ করো, যদি না দাও আমি আরেকটা স্লট দেবো, যারা দিতে চাও দিবা। ওই স্লটে চেয়ার হচ্ছে সুমিতের আপত্তি আছে? সুমিত, আচ্ছা, আর কোচের স্যার সেক্ষেত্রে আমার কিছুটা সমস্যা হতে পারে, কারণ আমার সমস্যা হতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, কারণ স্টাডি লোডটা একটু বেশি। আচ্ছা তাহলে তাহলে ঠিক আছে, তাহলে সুমিতকে তাহলে বাদ, আমি তাহলে সৌগত থাকলো, সাথে হচ্ছে আমি কাকে দেবো, সৈকতের সাথে আভা থাকো, ঠিক আছে? জি স্যার। আর হচ্ছে ওইটা একটু ডিফিকাল্ট হবে, ওখানে অডিয়েন্স থেকে আমাদের 2টো কোশ্চেন করতে হবে। তো এটা আগে বলে রাখলাম, অডিয়েন্স থেকেও তোমার 2টো এবং অডিয়েন্স থেকে 2টো হবে, যেহেতু আমাদের টাইম আমরা বারবার দিয়েছি। তারপরে যারা দাওনি তারা যদি দিতে চাও একটা স্লট ঠিক করে দাও। আর তুমি সিয়ার, তুমি আমাকে তাহলে তুমি কনফার্ম করো, তুমি বাকিটা লিভ নাও। সিয়ার একটু আমাকে বলে দাও তোমরা আসলে কি করতে চাচ্ছ, এখন কবে কি করবা? স্যার বৃহস্পতিবার ক্লাস টেস্টটা দিতে হবে আর কি। আসলে 2টা বাকি তো, এই সপ্তাহে এটা শেষ করতে হবে। হ্যাঁ বলো স্যার তাহলে। আর স্যার বৃহস্পতিবার স্যার দুপুর 12টা 1টা এরকম টাইমে যদি স্যার একটা মানে একটা শিডিউল আমার করেন কোনো আর কি। সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। অ্যাটেন্ডেন্সটা সরি প্রেজেন্টেশন কি করবো, ওরা কি আর দিবে? জিজ্ঞাসা করে দাও তো, দিলে বলো আমি নিয়ে নিই, ওই দিনই নিয়ে নিই। স্যার ওই দিন স্যার হয়তো মনে করেন 12টা থেকে 1টা পর্যন্ত শিডিউল থাকলো, যদি কেউ দেওয়ার তাহলে দিল, তারপর 1টার দিকে ক্লাস টেস্ট দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে আভা তোমরা থাকবা হচ্ছে এই হিসাবে, কি বলে, তোমাদের কি গতকালকে কেউ ক্লাস নিয়েছে? না স্যার গতকালকে ক্লাস হয়নি। তা 16 তারিখে ক্লাস হবে কেন? স্যার আসলে এত প্রেসার পড়ে গেছে এখন, মানে ওয়ে নাই আর কি, প্রতিদিন পরীক্ষা দিলেও শেষ হবে না। কোন কোর্স? স্যার ফাউন্ডি, বিশেষ করে কারণ ফাউন্ডি অনেক বিশাল বড়। আচ্ছা 16 ডিসেম্বরে। জি স্যার। সেশনাল না থিওরি কোনটা? থিওরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যেটা হচ্ছে, তাহলে আমারটা হচ্ছে উইকেন্ডে তোমরা দিচ্ছ না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমাকে টাইম গুলো কনফার্ম করো, করো। আর আমি তোমাদের সিলেবাস শনিবারই শেষ করে দেবো, শনিবারে আমাদের লাস্ট ক্লাস। ওকে, শনিবারে আমি যেভাবে হোক আমি তোমাদেরকে শেষ করে, তাহলে তোমাদের উপর মানে লাস্টের প্রেশারটা একটু কমায় দিতে যাচ্ছি আর সেজন্য আমি একটু সিলেবাস তোমাদেরকে আমি কমিয়ে দিয়েছি। হ্যাঁ, আর দরকার নেই, বেশি দরকার নেই। স্যার শনিবার স্যার লাস্ট মানে ক্রিস্টাল ডিফেক্ট স্যার আপনি দেখাই দিয়েছিলেন যে আসলে মানে কোনটা থেকে একটু পড়তে হবে, এটা যদি শনিবার ভুলে একটু যাও, দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। ভুলে যাও, ওইসব দিন ভুলে যাও।
ওটা আমরা যা পড়ছি, আমরা তো আসলে প্রথম দিকে চ্যাপ্টারগুলো একটু বড়, মেকানিজমের যে প্রসেস গুলো, আমি ওখানে একটু তোমাদের সাথে কথা বলবো না, ঠিক আছে? কিন্তু লাস্টের দিকে কোনো মাপ নেই, ঠিক আছে? শুধু জি স্যার। প্রসেস গুলোতে আমরা, আর যেটা হচ্ছে তোমাদের ওপেন বুক এক্সাম, তাই না? স্যার আমরা অ্যাকচুয়ালি রেগুলেশন সম্পর্কে কোনো আইডিয়াও নাই স্যার, আমরা কিভাবে পরীক্ষা দিব বা কি হবে আমার জানা এটা মতো স্যার। ওপেন এক্সাম, তো তো সেক্ষেত্রে সিলেবাস নিয়ে আমাদের এখন চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, ওকে তাহলে, হ্যাঁ লিভ নাও প্লিজ সবাই, হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে, হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে সিআর টাইমটা কনফার্ম করো, বৃহস্পতিবার কখন? জি স্যার। ঠিক আছে, আমি মিটিং এন্ড করে দিলাম, তোমরা লিভ নাও।